দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় মস্তিষ্কের সংক্রমণজনিত রোগ এবং তা নিয়ে করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ শামীম, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। থ্যাংক ইউ। মস্তিষ্কের যে কোনো রোগ নিয়ে কিন্তু আমাদের উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই বেশি, যেহেতু মস্তিষ্ক খুবই সেন্সিটিভ একটা পার্ট এবং আমাদের সম্পূর্ণ বডিকে সে রেগুলেট করে থাকে, এবং সেখানে যদি সংক্রমণ হয় তাহলে অবশ্যই ব্যাপারটা চিন্তার। তো একটু জানতে চাচ্ছি মস্তিষ্কের সংক্রমণগুলো আসলে কেন হতে পারে বা কি কি কারণ রয়েছে এগুলোর? জি, আসলে মস্তিষ্কের সংক্রমণ ডেফিনেটলি একটা ভাইটাল ইস্যু, এবং প্রতি বছর অসংখ্য শিশু এবং অ্যাডাল্ট মানুষ এই মস্তিষ্কের সংক্রমণজনিত কারণে কিন্তু মৃত্যুবরণ করে। আচ্ছা, এই বিষয়টাকে যদি আমরা আগে থেকে অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমাদের এই মৃত্যুর হার আমরা অনেকাংশে রোধ করতে পারি। শুধু মৃত্যু না, অনেকে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, অনেকে চোখে দেখছে না, তার কমপ্লিকেশন হিসেবে জটিলতা স্বরূপ। অর্থাৎ এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমরা বেশি বেনিফিটেড হব আর কি। আপনি যেটা বলছিলেন যে আসলে কি কি কারণে মস্তিষ্কের সংক্রমণ হয়, খুব কমন একটা কারণ যেটা আমরা সাধারণত ইগনোর করি, অনেক পরে বুঝতে পারি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জন্মগত বাচ্চাদের হার্টে প্রবলেম। জন্মগতভাবে যদি কারো ভালভে প্রবলেম থাকে, হার্টের রক্তনালীতে প্রবলেম থাকে, হার্টের ছিদ্র থাকে, সেই বাচ্চা একসময় না একসময় গিয়ে মস্তিষ্কের বিশাল সংক্রমণ, মস্তিষ্কের ভিতরে একটা বিশাল ফোঁড়া নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে, ব্রেইন অ্যাবসেস যাকে আমরা বলি। পরবর্তীতে সেটা হতে পারে, পরবর্তীতে হতে পারে, কিন্তু কজ কিন্তু ওটাই, যে তার জন্মগতভাবে হার্টের ত্রুটি আছে কিনা, ওটা থেকে কিন্তু এটা হতে পারে। এছাড়া কারো যদি দাঁতে ইনফেকশন থাকে, ঘন ঘন ইনফেকশন থাকে, দাঁতের ইনফেকশন থেকে মস্তিষ্কের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। অনেকের সাইনোসাইটিস থাকে, সেটা ভালো মতো ট্রিটমেন্ট হয় না, ইনফেকশন থেকে যায় বছরকে বছর, সেখান থেকে মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। একটা মানুষ যদি মাথায় কোনো কারণে আঘাত পায়, তার সেই আঘাতটা যথাযথভাবে পরিষ্কার করা হলো না, ড্রেসিং করা হলো না, অ্যান্টিবায়োটিক ইউজ করা হলো না, সেখান থেকে কিন্তু মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এছাড়া বাচ্চাদের অনেক ক্ষেত্রে নিউমোনিয়া থাকে, পেটে ইনফেকশন থাকে, সেখান থেকেও মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। নানান কারণ আছে এখানে। আপনি দুটো কথা বললেন যে দাঁতের ইনফেকশন থেকে এবং সাইনোসাইটিস থেকে কিন্তু মস্তিষ্কে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, এবং এই দুটো ব্যাপারটা কিন্তু খুব ছোট করে আমরা দেখি। দাঁতের ইনফেকশনের জন্য খুব সচরাচর ডাক্তারের কাছে যাওয়া হয় না, আর সাইনোসাইটিসটাও কিন্তু তেমন। সাইনোসাইটিসের প্রবলেম যদি হয়ে থাকে হয়তো বা ন্যাজাল ড্রপ নিয়ে কিছুটা বাসায় মেডিকেশন করে কিন্তু সেখান পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি। তো দাঁতের ইনফেকশন থেকে আসলে কিভাবে মস্তিষ্কে যে সংক্রমণ বললেন বা একটা সিভিয়ার ইনফেকশন হতে পারে, সেটা কি করে হতে পারে? দাঁতের ইনফেকশনটা দীর্ঘদিন যদি ইগনোর অবস্থায় থাকে, দীর্ঘদিন যদি যেটা ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট ঠিক মতো না হয়, তাহলে একসময় দাঁতের এই ইনফেকশনটা রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন তাকে আমরা বলি ব্যাকটেরিয়ামিয়া বা সেপ্টিসেমিয়া। সেখান থেকে খুব দ্রুত ব্রেইনে মেনিনজাইটিস করতে পারে, ব্রেইনের ভিতরে অ্যাবসেস বা ফোড়া তৈরি করতে পারে, রক্তের মাধ্যমে সেটা সেখান থেকে চলে যেতে পারে। সাইনোসাইটিসটাও তাই, সরাসরি রক্তের মাধ্যমে সেটা চলে যায়। আগে রক্তে ইনফেকশনটা ছড়ায়, সেখান থেকে রক্তের মাধ্যমে ব্রেইনে চলে যায়। রক্তের মাধ্যমে কিন্তু সারা শরীর অন্যান্য জায়গায়ও সেটা ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা স্যার, খুব সুন্দর করে বললেন কেন আসলে এই সংক্রমণজনিত রোগগুলো হয়ে থাকে। এবার একটু জানতে চাই, আপনি এটাও বললেন যে কাদের আসলে এই ঝুঁকিটা বেশি, তাহলে আমি আসলে বুঝবো কি করে আমার লক্ষণগুলো কি কি হতে পারে? যদি কারো মেনিনজাইটিসের কথা বলেছেন বা মস্তিষ্কে কোনো রকম ইনফেকশন আছে, সেটা বুঝবার উপায়টা কি? রাইট, একজন মানুষ যখন এই মস্তিষ্কের সংক্রমণ তার হবে, সে তীব্র মাথা ব্যথা কমপ্লেইন করবে আপনাকে, এবং সে সবসময় অস্থির থাকবে, তার কিছুই ভালো লাগবে না, ইরিটেটেড থাকবে, অল্পতেই সে মেজাজ হারিয়ে ফেলবে, অল্পতেই সে রাগ করে যাবে, এবং যেটা সে আগে করতো না এরকম সময়, এবং প্রচণ্ড মাথা ব্যথার কথা বলবে, যেটা ওষুধ দিয়ে সারছে না, এবং তার ঘাড় একসময় শক্ত হয়ে যাবে। ঘাড়কে আমরা যেভাবে ফ্লেকশন এক্সটেনশন করতে পারি, এটা সে করতে পারবে না, এবং তার টেম্পারেচার থাকবে, জ্বর থাকবে। এই বিষয়গুলো নোটিস করলেই একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যদি সে দ্রুত যায়, এবং সেটা সিটি স্ক্যান আছে, সিটি স্ক্যান করে আমরা সেটা ডায়াগনোস করতে পারি। সিএসএফ স্টাডি বলি আমরা, যে পিঠের এখান থেকে ব্রেনের পানিটা আমরা যদি পিঠ থেকে কালেকশন করে সেটা যে স্টাডি করি, সেখানে আমরা মেনিনজাইটিস, মস্তিষ্কের সংক্রমণ বুঝতে পারি। আর এখন তো এত অত্যাধুনিক ইনভেস্টিগেশন আছে আমাদের দেশে, যে সিটি স্ক্যান সব জায়গায় অ্যাভেলেবেল আছে, এমআরআই আছে, এগুলি করলে আমরা সহজেই কিন্তু এই সংক্রমণটা
ধরে ফেলতে পারি। আচ্ছা স্যার, আপনি যেটা বললেন যে ঘাড় হচ্ছে নাড়াতে পারছে না, এরকম ইস্যু কিন্তু আমরা সচরাচর অনেকেই দেখি। প্রেশার বেড়ে গেলেও কিন্তু অনেকেই কমপ্লেনটা করে থাকেন যে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, আমি ঘাড় নাড়াতে পারছি না, বা আমার ঘাড় প্রচন্ড ব্যথা করছে, বা ঘাড় হচ্ছে নিচু করতে পারছি না। তো তখন আসলে এই জিনিসটা আমি কিভাবে বুঝবো যে এটা মস্তিষ্কের কোনো সমস্যা, নাকি হচ্ছে এটা আমার নর্মাল ব্লাড প্রেশার হাইয়ের জন্য হচ্ছে বা লোয়ের জন্য হচ্ছে? রাইট, ব্লাড প্রেশার হাই যখন হবে তখন সে আসলে ঘাড় নাড়াতে পারবে একটু কষ্ট হলেও, কিন্তু ব্যথা করবে ঘাড়ে বেশি। আচ্ছা। কিন্তু যখন মেনিনজাইটিস হবে, মস্তিষ্কের ব্রেনের পর্দায় সংক্রমণ হবে, তখন তার নেকটা স্টিফ হয়ে যাবে, রিজিড হয়ে যাবে। সেটা শক্ত হয়ে একদম। হ্যাঁ, সেটা ডাক্তার যারা আছে, রেজিস্টার্ড চিকিৎসক, তারা এক্সামিন করে বুঝতে পারবে এটা। নেককে যদি আমরা একটু নাড়াতে চাই, ফ্লেক্স করতে চাই, প্রচণ্ড ব্যথা অনুভব করবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তখনই আমরা এটা বুঝবো যে এটা মেনিনজাইটিসের জন্য নেক শক্ত হয়ে যাওয়া। আচ্ছা। আর এমনি প্রেশারের যেটা, সেটার জন্য তার ঘাড়ে ব্যথা করবে, কিন্তু ঘাড়ের মুভমেন্টে, নেকের মুভমেন্টের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ কিছুটা মুভমেন্টও এখানে সেখানে করা সম্ভব, কিন্তু মেনিনজাইটিসের ক্ষেত্রে আসলে একদম বেশি রিজিডিটিটা আমরা দেখতে পারবো। স্যার, এই বিষয়ে আরো প্রশ্ন আছে। স্যার, আপনি আমাদেরকে বলছিলেন মস্তিষ্কের সংক্রমণজনিত রোগের মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, যেটা ব্লাড প্রেশারের ব্যথা হচ্ছে নাকি হচ্ছে মস্তিষ্কে মেনিনজাইটিসের ব্যথা হচ্ছে। তো স্যার, মেনিনজাইটিস শিশুদের ক্ষেত্রে তো অনেক বেশি হয়ে থাকে, আপনি বললেন, বিশেষ করে যারা জন্মগতভাবে হচ্ছে হার্টের কোনো একটা ডিফেক্ট নিয়ে জন্ম নিয়েছে তাদের ক্ষেত্রে। তো সেই শিশুগুলো পরবর্তী ম্যানেজমেন্ট আসলে আপনারা কিভাবে করেন, এবং কোন রকমের ইনভেস্টিগেশন আপনারা করে থাকেন যাতে দ্রুত এটা আসলে আমরা জানতে পারি যে তার মস্তিষ্কে কোনো রকম সংক্রমণ রয়েছে? জি, মস্তিষ্কের সংক্রমণের মধ্যে প্রধানত যেটাকে আমরা বেশি গুরুত্ব দিই, যে সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে যে মস্তিষ্কের ফোঁড়া, মস্তিষ্কের মধ্যে পুঁজ জমে যাওয়া। এটা তো একটা জীবন সংহারী বিষয়, এটা ইমার্জেন্সি, লাইফ সেভিং। তখন আমরা দ্রুত একটা সিটি স্ক্যান করে ফেলি, সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট। এটা করলে আমরা ব্রেন অ্যাবসেসটা ডায়াগনোজ করে ফেলতে পারি। এর সাথে আমরা আরও কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন করি, যেমন ব্লাডে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টটা করি, সেখানে ইএসআর অনেক বেশি থাকবে, নিউট্রোফিল অনেক বেশি থাকবে যদি অ্যাবসেস হয়। আর সিএসএফ স্টাডি আমরা করি, এখানে যদি মেনিনজাইটিস হয় তাহলে আমি সিএসএফ স্টাডিতে পাবো, যদি অ্যাবসেস হয় তাহলে আমি সিএসএফ স্টাডিতে বেশি কিছু পাবো না। কিন্তু যদি ব্রেনের পর্দায় সংক্রমণ হয়, তখন আমি সিএসএফ স্টাডি, ব্রেনের যেই পানিটা আছে, যেটার উপর ব্রেন ভেসে থাকে, সেই পানিটা আমরা ড্র করি পিঠের একটা জায়গা থেকে। সেটা স্টাডি করলে আমরা এই মেনিনজাইটিস নামক যে ব্রেনের পর্দার সংক্রমণ, সেটা বুঝতে পারি। আর ব্রেন অ্যাবসেসটা আমরা সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট করে দ্রুত বুঝতে পারি। আর যদি ম্যানেজমেন্টের বিষয় আছে, যদি ব্রেন অ্যাবসেস হয়, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়। তার অবশ্য কিছু বিষয় আছে যে এটা কত বড়, তার কতটুকু তার লাইফকে এন্ডেঞ্জার করছে, তার কনসাসনেসের কি অবস্থা, তার এক সাইড কোনো প্যারালাইসিস কিনা, অবশ কিনা, তার জীবন শঙ্কায় আছে কিনা, এবং এটা ব্রেনের কতটুকু উপরের দিকে, কতটুকু গভীর দিকে, অনেকগুলো বিষয় কনসিডার করে আমরা অনেক ক্ষেত্রে অপারেশনের সিদ্ধান্ত নিই। তবে অপারেশন নিয়ে কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি কাজ করে, যেহেতু হচ্ছে ব্রেনের অপারেশন, একে তো অপারেশন, তারপর হচ্ছে মস্তিষ্কের অপারেশন। সেখানে প্রথম প্রশ্নটাই চলে আসে, আসলে রোগী বাঁচবে কিনা, বা এটার সার্ভাইভাল রেটটা আসলে কেমন হবে, বা বাঁচলে কতটুকু ভালো হয়ে বেঁচে উঠবে। এটা আমি একটু জানতে চাচ্ছি, আপনারা যেহেতু আপনি একজন নিউরোসার্জন, যখন এই ধরনের কেস আপনারা হচ্ছে স্টাডি করেন, নর্মাল একটা মেনিনজাইটিস কেস যেটা থাকে, যেখানে নর্মাল কোনো তেমন একটা কমপ্লিকেশন নাই, সেগুলো যখন আপনারা হচ্ছে অপারেশন করেন, সার্জারি করেন, সেটা হচ্ছে রোগী পরবর্তীতে কেমন থাকে এবং তাদের সার্ভাইভাল রেটটা কেমন হয়ে থাকে? রাইট, এটা আসলে একটা ঠিকই বলছেন। আমাদের সবার একটা ধারণা যে ব্রেনে অপারেশন করলে রোগী বাঁচবে কিনা। তবে এখন মানুষ অনেক কনসাস এবং অনেক সচেতন, এবং সবাই কিন্তু দ্রুত নোটিস করে, ডাক্তারের কাছে আসে, এবং নিউরোসার্জন এখন অনেক অ্যাভেলেবল, অনেক জায়গায় আছে, সিটি স্ক্যান, এমআরআই আছে। আর্লি ডায়াগনোসিস যদি করা যায় এবং ব্রেন অ্যাবসেস যদি অপারেশন সময় মতো আমরা করতে পারি, তাহলে কিন্তু তার সার্ভাইভাল রেট 100%, একদম ভালো হয়ে যায় রোগী। হ্যাঁ, কিছু জটিলতা তার থাকতে পারে, যেমন আগে থেকে যদি তার একটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, তার এক সাইড অবশ হয়ে যায়, সেই অবশ ভাবটা ব্যাক করতে অনেক সময় লাগে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই অবস্থা রয়ে যেতে পারে। এর জন্য তাকে পরবর্তীতে রিহ্যাবিলিটেশন করতে হবে, ফিজিওথেরাপি দিতে হবে, ব্যায়াম করতে হবে, এগুলো। কিন্তু তার লাইফটা কিন্তু সেভ হয়ে যাবে 100% যদি টাইমলি সার্জারিটা করা যায়। আপনি স্যার বললেন যে এক সাইড প্যারালাইসিস হয়ে গিয়েছে, এরকম রোগীও কিন্তু থাকে। তো অপারেশনের পরে কিন্তু মানে অপারেশনের সময় কিন্তু রোগীর যে স্বজনরা আছেন, তাদের মধ্যে কিন্তু এই একটা ব্যাপার থাকে যে এক সাইড প্যারালাইসিস আছে, তবে এক সাইড তো ভালো আছে। তো অপারেশনের পরে যদি দুই সাইডই প্যারালাইসিস হয়ে যায়, এমনটাও কিন্তু হচ্ছে, অনেক পেশেন্ট থাকে। তো
আসলে কি এরকম কিছু হয়ে থাকে বা প্যারালাইসিস যারা হয়ে যান সেটা কি পরবর্তীতে আবার পুনরায় ভালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? যদি তার প্যারালাইসিসটা খুব আর্লি হয় এবং সে আর্লি প্রেজেন্ট করে এবং দ্রুত ইন্টারভেনশন করা যায়, তাহলে সেই প্যারালাইসিসটা ভালো হয়ে যায়। এবং যেই সাইডে প্যারালাইসিস অপারেশনের পরে অপোজিট সাইডে প্যারালাইসিস হবে, এটার সম্ভাবনা একদমই নাই, 0%। কারণ ব্রেনের এক সাইডকে কন্ট্রোল করে। আমরা যেদিকে অ্যাবসেস সেদিকে অপারেশনটা করছি, আমি তো ওই সাইডে অপারেশন করছি না। তাহলে যেই সাইডে তার প্যারালাইসিস আছে, এটা হতে পারে যে তার প্যারালাইসিসটা ভালো হচ্ছে না, কিন্তু তার জীবনটা তো রক্ষা পেল। অপারেশন না করলে প্যারালাইসিস তো ভালো হবেই না, তার জীবনটা তো আর টিকলো না। এবং ব্রেন যদি অ্যাবসেসটা সেখানে বাস্ট করে এবং সারা ব্রেনের মধ্যে রক্ত পুজগুলি ছড়িয়ে পড়ে এবং তাকে তো শেষ পর্যন্ত বাঁচানো যায় না। তো এই জন্য সেখানে অ্যাকসেট প্যারালাইসিস বিষয়টা চাইতো তাহলে লাইফ সেভিং বিষয়টাকে বেশি কনসিডারেশনে আনতে হবে। এবং এটা কিন্তু আমরা অপারেশনের আগে রোগীর গার্ডিয়ানকে বুঝাই এবং কাউন্সিল করি, তারা রিয়েলাইজ করে। আসলে তখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তখন কেউ আর ওই প্যারালাইসিস কিনা এটা নিয়ে ভাবে না, সবাই তার জীবনটা যাতে রক্ষা পায় সেই জন্যই তারা দ্রুত আমাদের কাছে আসে। সেটা আপনাদেরও চেষ্টা থাকে। স্যার, এখানে আরেকটা কথা যে মস্তিষ্কের অপারেশন যেতে হবে অবশ্যই ব্যয়বহুল, এমনটাই কিন্তু হচ্ছে সবাই চিন্তা করে থাকেন। তো আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো আছে, সেখানে কিন্তু হচ্ছে এই ধরনের অপারেশন আপনারা করছেন। তাহলে কি এটা সাধারণ যে মানুষজন আছেন তাদের পক্ষে আপনারা এই অপারেশনটা কি করতে পারেন? সে খরচটা আসলে কেমন হয়? রাইট, এটা একটা ভালো কথা বলছেন আপনি, যে যেসব জায়গায় আমাদের বাংলাদেশে এখনও নিউরোসার্জিক্যাল সেট আপ নাই, যেমন ধরেন কক্সবাজার একটা এত বড় একটা পর্যটন এরিয়া, লক্ষ লক্ষ মানুষ যায়, কিন্তু সেখানে কিন্তু কোনো নিউরোসার্জারির সেট আপ নাই। কিছুদিন আগে একদম সরকারের একটা উচ্চ পর্যায়ে উচ্চপদস্থ একজন মানুষের মেয়ের জামাই কিন্তু কক্সবাজারে অ্যাক্সিডেন্ট করে, শুধুমাত্র কক্সবাজারে নিউরোসার্জারি সেট আপ না থাকার কারণে তাকে বাঁচানো যায়নি। 4 ঘন্টার মধ্যে অপারেশনটা করতে হয়, সে চিটাং মেডিকেলে আসতে আসতে 9 ঘন্টা লাগে। সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টের রেটটাও অনেক বেশি। এটা একটা প্রবলেম যে বাংলাদেশের সব জায়গায় নিউরোসার্জারি সেট আপ দরকার, সব জায়গায় এতে নাই। এই জন্য কিছুটা ব্যয়বহুল প্রাইভেট ক্ষেত্রে। কিন্তু আপনি সরকারি যেসব জায়গায় আছে, যেমন চিটাং মেডিকেলে আছে, ঢাকা মেডিকেলে আছে, রংপুর মেডিকেলে আছে, বগুড়া মেডিকেল কলেজে আছে, অনেক মেডিকেল কলেজে কিন্তু আছে, সেখানে যদি সে 2-4 দিনের মধ্যেও চলে যেতে পারে, সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু সে এই সার্জারিটা অ্যাভেল করতে পারবে। কিন্তু আচ্ছা স্যার, আমি এটা নিয়ে আরও প্রশ্ন করব, আপনার সাথে আরও আলোচনা আছে। স্যার, আমরা কথা বলছিলাম যে আসলে আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী যে আমাদের দেশে একমাত্র যদি বলি নিউরোসার্জিক্যাল বা নিউরোসায়েন্স হসপিটাল যেটা রয়েছে, যা শুধুমাত্র হচ্ছে নিউরোসার্জারির জন্য বা নিউরোলজির যে একটা হসপিটাল রয়েছে, তা কিন্তু দেশের আর কোথাও তেমন একটা নেই। সেটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনি বললেন যে একজন উচ্চপদস্থ সচিবের হচ্ছে কেউ একজন আত্মীয় ছিলেন, তার অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু কক্সবাজার জেলায় কিন্তু কোনো রকম হাসপাতাল ছিল না তাকে হচ্ছে পর্যাপ্ত চিকিৎসা দেবার জন্য। নিউরোলজিক্যাল হসপিটালের কথা বলছি। তো স্যার, এই ধরনের বিষয় নিয়ে আপনার কি মতামত রয়েছে যে কি করা যায় আসলে? আমি একটু সময় নিব, যদি আপনারা আমাকে সময় দেন। অবশ্যই। আমি 3টা ঘটনা বলবো। চট্টগ্রাম মেডিকেল কলেজের 2টা সংগঠনের মধ্যে মারামারি হয়ে একটা স্টুডেন্ট আহত হলো, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গেল, সে অজ্ঞান হয়ে গেল। দ্রুত আমরা অপারেশন থিয়েটারে আনি, আধা ঘন্টার মধ্যে অপারেশন করার পরে সে কিন্তু সম্পূর্ণভাবে বেঁচে গেল। ঠিক একই একটা মেডিকেল স্টুডেন্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্টুডেন্ট, কক্সবাজারে বেড়াতে গিয়ে সে সেখানে অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনতে আনতে যে 6-7 ঘন্টা অতিক্রান্ত হলো। আমরা অপারেশন করেছি ঠিকই, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারি নাই। কারণ এই অপারেশনগুলো আমাকে 4 ঘন্টার মধ্যেই করতে হবে। যদি আমি 4 ঘন্টার মধ্যে করতে পারি, তাহলে আমি তাকে বাঁচাতে পারবো। 4 ঘন্টার পরে গেলে মর্টালিটি রেট 90%, 60%, 100 জনের 60 জন এমনিতে মারা যায়। তাহলে তো একজন মেডিকেল স্টুডেন্টের কথা। অতি সম্প্রতি সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তার একজন আত্মীয় কক্সবাজারে গিয়ে বেড়াতে গিয়ে সেখানে অ্যাক্সিডেন্ট করলো, সেখানে নিউরোসার্জারির কোনো সেট আপ নাই, তাকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনতে আনতে 7 ঘন্টা, এর মধ্যে তার ব্রেইন ডেথ। আমরা কোনো অপারেশন করতে পারি না, ঢাকায় শিফট করা হয়েছে, আলটিমেটলি তাকে আমরা বাঁচাতে পারি নাই। তাহলে আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায়, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আজকের আমাদের এই বহু প্রত্যাশিত সরকারের কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা জেলায় যেন অন্তত নিউরোসার্জিক্যাল সেট আপ থাকে। আজকে আপনি যে কোনো একটা জায়গায় বেড়াতে যেতেই পারেন, সেখানে যদি আপনার এমন একটা অ্যাক্সিডেন্ট হয় যেটা 4 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে, সেখান থেকে আপনাকে রাইট, সেখান থেকে আপনাকে ঢাকায় আনতে আনতে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। এই জন্য যে যখন এই প্রবলেমটাতে পড়ে, সে তখনই রিয়েলাইজ করে, যে সচিব সাহেব তখনই রিয়েলাইজ করছে যে এটা কীভাবে সম্ভব, নিউরোসার্জিক্যাল সেট আপ কেন বাংলাদেশের সব জেলাতে থাকবে না। এটা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি চাই, সরকারের কাছে আমি বিনীত অনুরোধ যে
এই প্রত্যেকটা জেলায় যাতে এই নিউরোসার্জিক্যাল সেট আপ থাকে। আমরাও তেমনটাই প্রত্যাশা করি যে প্রত্যেকটা জেলায় যাতে একটা নিউরোসার্জারি ডিপার্টমেন্ট এবং একটা সেট আপ থাকে। যেহেতু হচ্ছে আপনি বললেন যে 4 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে অপারেশনটা করব কি করব না, আর 4 ঘন্টার অতিক্রম হয়ে গেলে কিন্তু এখানে একটা Difficult জীবন হয়ে ঝুঁকি থাকে। অর্থাৎ 4 ঘন্টার ডিস্টেন্সে কিন্তু একটা হাসপাতাল আমাদের প্রত্যেক জেলায় থাকতে দরকার। হবে, থাকতে হ্যাঁ, হবে। আমাদের স্যার আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে মস্তিষ্কের সংক্রমণজনিত রোগ মেনিনজাইটিস নিয়ে আমরা কথা বলছিলাম স্যার, তার চিকিৎসা নিয়ে একটু কথা বলতে চাই। প্রতিকারটা কিভাবে করব, সময় একেবারে শেষের দিকে। সবার আগে যে আমি যদি একটু ইয়েটা করতে পারি, প্রতিরোধটাই করতে পারি, যে আমি প্রিভেনশনটা যদি করতে পারি, আমি যদি তার ডেন্টাল হেলথ চেক আপ যদি আমি বছরে 3-4 বার আমার ডেন্টিস্টের কাছে গিয়ে আমি চেকটা করাই, আমার সাইনোসাইটিসের বিষয়গুলো যদি আমি দেখি, ঠিকমতো অ্যাড্রেস করি, পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক খাই এবং ট্রিটমেন্ট পর্যাপ্ত করি, কোর্সটা যাতে কমপ্লিট করি। দেখায় একটা ছোট বাচ্চা যখন ঘন ঘন তার শ্বাসের সমস্যা হচ্ছে, তার হার্টটা একটু চেক করি যে তার জন্মগতভাবে হার্টে কোনো প্রবলেম আছে কিনা, যেগুলো থেকে তার ব্রেন অ্যাবসেস হচ্ছে, এই বিষয়গুলো অ্যাড্রেস করে এগুলিকে যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি এবং শরীরে কোথাও কোনো ইনফেকশন হলো সেটাকে ইগনোর না করে সেটাকে দ্রুত চিকিৎসা করানো, এগুলো করে যদি আমি ইনফেকশনকে শরীরে বাসা বাঁধতে না দেই, তাহলে কিন্তু আমার মস্তিষ্কের সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যদি মস্তিষ্কের সংক্রমণ হয়ে যায়, সব ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ওষুধের মাধ্যমে সারতে পারি। মস্তিষ্কের পর্দার মধ্যে যে মেনিনজাইটিসটা হয়, এটা 100% ওষুধের মাধ্যমে কিন্তু সেরে যায় যদি আপনি আর্লি আসেন। আর ব্রেন অ্যাবসেসটা যেটা মস্তিষ্কে ফোঁড়া, সেটার অপারেশন লাগে, কিন্তু যদি আপনি আর্লি প্রেজেন্ট করতে পারেন, আমরা পেশেন্ট যদি আমার কাছে আর্লি চলে আসে, তাহলে আর্লি সেরিব্রাইটিস স্টেজ বলি আমরা এটাকে, সেগুলো কিন্তু ওষুধ দিয়ে সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। আচ্ছা। কিন্তু ডিলে করলে যখন পুজ জমে যায়, তখন কিন্তু অপারেশন করতেই হয় আর কি। এবং এই অপারেশনগুলো কিন্তু নিরাপদ, সেফ। এখন আমাদের বাংলাদেশে এত নিউরোসার্জন, সবাই এত এক্সপার্ট এবং সুনামের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে এবং রুগীরা ভালো হচ্ছে কিন্তু। চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, নিউরোসায়েন্স, পিজি হসপিটাল, এভাবে তো মেডিকেল ট্রিটমেন্টও আছে। প্রবলেম হলো যে প্রেজেন্টেশনের দেরি হয়ে যাওয়াটা, এটা যাতে না হয় জনসাধারণকে সচেতন হতে হবে। টেলিভিশনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে আলোচনায় সচেতনতা বাড়াই নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে আমাদের জনগণকে আমরা সচেতন করতে চাই যে কোনো ধরনের ইনফেকশন আসলে কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। ছোটোখাটো যে কোনো ইনফেকশন কিন্তু পরবর্তীতে বড় ধরনের একটা রূপ নিতে পারে এবং চিকিৎসা ক্ষেত্রে দেরি করলে আসলে জীবন ঝুঁকি হতেই পারে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।